সর্বদা পরিচয় দিতেন, অর্থাৎ রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা। এই বিষয়ের উপর এবার বক্তব্য রাখবেন রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির সারদাপীঠ এর অধ্যক্ষ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি মহারাজ। বিদ্যামন্দির। ওম নমো ভগবতে শ্রীরামকৃষ্ণায়। মঞ্চে উপবিষ্ট পরম পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজ, শ্রীমৎ স্বামী বলভদ্রানন্দজি মহারাজ ও শ্রীমৎ স্বামী শিবপ্রদানন্দজিকে আমার প্রণাম জানাই। নমস্কার ও শ্রদ্ধা জানাই শ্রীমৎ স্বামী দিব্যগুণানন্দজি মহারাজকে। নমস্কার শ্রদ্ধা জানাই অধ্যাপক শক্তিপ্রসাদ মিশ্র, অধ্যাপিকা সবুজকলি সেনকে। প্রেক্ষাগৃহে উপস্থিত পূজনীয় শ্রীমৎ স্বামী স্বতন্ত্রানন্দজি, পূজনীয় শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি ও পূজনীয় শ্রীমৎ স্বামী বোধশরানন্দজি সহ সমস্ত পূজনীয় সন্ন্যাসী মহারাজরা ও মাতাজিদের আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। উপস্থিত প্রতিভাজন ব্রহ্মচারী মহারাজেরা, অন্য সন্ন্যাসী মহারাজদের আমার শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা জানাই। শ্রদ্ধা নমস্কার কৃতজ্ঞতা জানাই আজকে এই প্রেক্ষাগৃহে উপস্থিত সমস্ত সুধী ভক্তবৃন্দকে। এই পর্বের আলোচনার বিষয় রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা। নিবেদিতা স্বয়ং, নিবেদিতা গবেষকরা জানিয়েছেন যে নিবেদিতা স্বয়ং লিখতেন তিনটে জিনিস। কখনো লিখেছেন রামকৃষ্ণ সংঘের নিবেদিতা, কখনো লিখেছেন রামকৃষ্ণের নিবেদিতা, কিন্তু শেষের দিকে অধিকাংশই লিখে গেছেন রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা। একটা কথা মনে হয় যে নিবেদিতার মতন একজন মনস্বিনী, বিদুষী নারী এবং বিশেষত এইভাবে ভারতাত্মায় দীক্ষিত ও প্রশিক্ষিত নারী যখন রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা এই শব্দগুচ্ছ ব্যবহার করছেন দীর্ঘকাল ধরে, বিশেষত স্বামীজির রচনাবলীর সেই অসামান্য ভূমিকাটি লেখার পরে, তখন নিশ্চয়ই মনে হয় যে এর পেছনে নিবেদিতার জীবনের নিজস্ব কোনো অনুভূতি ছিল যা এই রকম একটি শব্দগুচ্ছ ব্যবহারে তাকে অনুপ্রাণিত করেছিল। সেই দিক থেকে ভাবার চেষ্টা করে কয়েকটি কথা আমরা আলোচনার চেষ্টা করতে পারি। রামকৃষ্ণ বিবেকানন্দ এই যে শব্দগুচ্ছ, এটা কি মনে হয় যে এটা নিছক কোনো শব্দগুচ্ছ? মনে হয় নয়। রামকৃষ্ণ বিবেকানন্দ আজকের সামাজিক, সাংস্কৃতিক, আধ্যাত্মিক ইতিহাসের প্রেক্ষিতে একটি বিশেষ আবির্ভাব। এই আবির্ভাবের বিশেষত্বগুলো কি আমরা যদি সংক্ষেপে এরকমভাবে দেখি তাহলে দেখব, প্রথমত এটি কোনো নিছক ব্যক্তি আবির্ভাব নয়। সংসারে অনেক মানুষ জন্ম নেয়, মহামানবও জন্ম নেন, কিন্তু অধিকাংশ আবির্ভাবগুলো ব্যক্তিতে সীমাবদ্ধ হয়। রামকৃষ্ণ বিবেকানন্দ আবির্ভাব সেরকম ব্যক্তি আবির্ভাব নয়, এটি একটি আধ্যাত্মিক তত্ত্ব বা ভাবের আবির্ভাব। রামকৃষ্ণ অবতার নামক একটি বিশেষ আবির্ভাব, সেটিই যেন ব্যাপৃত হয়েছে, বিস্তৃত হয়েছে রামকৃষ্ণ বিবেকানন্দ তত্ত্বে। দ্বিতীয়ত, এই রামকৃষ্ণ বিবেকানন্দ তত্ত্ব বা ভাবের আবির্ভাবটি একটি কোনো নিছক বিমূর্ত তত্ত্ব নয়, একটা কল্পনা করা কিছু তত্ত্ব সেরকম নয়। এটা জগতের প্রতিটি বস্তু সত্য এবং কালো সত্যের সঙ্গে সংযুক্ত। অর্থাৎ জগতের যে কোনো ঘটনা, জগতের যে কোনো সময়ের ইতিহাসের যে কোনো কিছুর সঙ্গে এটার একটা সম্পর্ক তৈরি করা যেতে পারে, যা আজকে চলছে, দীর্ঘকালাবধি চলবে। তৃতীয়ত, রামকৃষ্ণ বিবেকানন্দ তত্ত্বটি একই সঙ্গে সমকালীন এবং চিরকালীন। আপাত দৃষ্টিতে একটা বিরোধাভাস লাগতে পারে, কিন্তু এর মধ্যে বিরোধিতা নেই। তার কারণ যুগের যে প্রয়োজন তাকে মিটিয়ে এই তত্ত্ব বা ভাব যুগাতীতের প্রয়োজনকে মেটাতে সমর্থ, তা প্রমাণিত হয়েছে, অনাগতকালে আরও প্রমাণিত হবে ধীরে ধীরে। চতুর্থত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হলো এই যে রামকৃষ্ণ বিবেকানন্দ এই যে আবির্ভাব বা তত্ত্ব
তত্ত্ব বা ভাবটি সেটি ভারতীয় সনাতন আধ্যাত্মিক জীবন ভাবনার সঙ্গে ওতপ্রোতভাবে, স্বাভাবিকভাবে এবং অপরিহার্যভাবে সম্পর্কযুক্ত। অর্থাৎ এটি কোনো বিচ্ছিন্ন হঠাৎ একটি তৈরি হওয়া সামাজিক আন্দোলন, ধর্মীয় আন্দোলনের মতো নয়। একটা দীর্ঘকালীন জীবন ভাবনার প্রেক্ষাপটের মধ্য থেকে এর আবির্ভাব, তার সঙ্গে এর সম্পর্ক। ভারতবর্ষের উপনিষদ, বেদ, বেদান্তে নানান রকমভাবে যে আধ্যাত্মিক তত্ত্বকে ব্যাখ্যা করার চেষ্টা হয়েছে, তাই কিন্তু এই রামকৃষ্ণ বিবেকানন্দ আবির্ভাবের মধ্য দিয়ে যুগ এবং যুগাতীতের দিকে নতুন করে ব্যাখ্যাত হয়েছে। আমাদের উপনিষদ বলছেন সর্বং খলবিদম ব্রহ্ম তজ্জলানিতি শান্ত উপাসিত, অথবা ইহা চেদ অবেদি তথ সত্যমস্তি না চেদিহ অবেদিত মহতি বিনষ্টি ভূতেষু ভূতেষু বিচিত্য ধীরা প্রেত্যাস্মাদ লোকাৎ অমৃতা ভবন্তি। এই যে মহৎ সত্যকে অনুভব এবং তাকে বাস্তব জীবনে প্রয়োগ করা, এটি আমাদের ভারতীয় বেদ বেদান্তের একটি চিরকালীন বাণী। পরবর্তীকালেও বিখ্যাত একজন আমাদের দার্শনিক গৌড়পাদ তার একটি চমৎকার লেখায় লিখেছিলেন, গৌড়পাদ কারিকা বলে যেটি বলা হয়, সেখানে বলছেন তত্ত্বম আধ্যাত্মিকম দৃष्ट्वा তত্ত্বম দৃষ্টা তু বাহ্যত তত্ত্বীভূতস্তদা রামস্তত্ত্বাদ অপ্রচ্যুত ভবেৎ। অর্থাৎ এই যে আধ্যাত্মিক চূড়ান্ত তত্ত্ব, সেটাকে জগতের সর্বত্র অনুভব করতে হবে, যেমন নিজের মধ্যে অনুভব করতে হবে, এবং সেই অনুভব থেকে বিচ্যুত হওয়া যাবে না। রামকৃষ্ণ বিবেকানন্দ আবির্ভাব ভারতের এই সনাতন আধ্যাত্মিক তত্ত্ব ও সত্যকে প্রচার করেছে। এটি যদি রামকৃষ্ণ বিবেকানন্দ আবির্ভাবের এই চারটি বৈশিষ্ট্যকে যদি মনে রাখি, তাহলে নিশ্চয়ই এটাও আমাদের সিদ্ধান্ত করতে হবে যে এই রামকৃষ্ণ বিবেকানন্দের অনুসারী যারা হবেন, অর্থাৎ এই ভাবের যারা অনুসারী হবেন, তারাও নিশ্চয়ই এই চারটে বৈশিষ্ট্যে নিজেদেরকে অভিস্নাত করবার চেষ্টা করবেন। স্বামীজি বলেছেন রামকৃষ্ণ ছাঁচে ঢালাই করা, রামকৃষ্ণ মুষায় দ্রুত হওয়া, তাহলে এরাও নিশ্চয়ই সেই চেষ্টা করবেন। নিবেদিতা যদি রামকৃষ্ণ ভাবধারায় দীক্ষিত হওয়ার জন্য বিবেকানন্দের দ্বারা আহুত হয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই আমরা এই সিদ্ধান্ত করতে পারি যে নিবেদিতাও রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবতত্ত্বের এই বৈশিষ্ট্যে নিজেকে অভিস্নাত করবেন এবং এই বৈশিষ্ট্য নিজের জীবনে প্রতিফলিত করবার চেষ্টা করবেন। আমরা এবার সেটাই দেখব যে এটি নিবেদিতা কেমন করে করেছেন। যেহেতু সময় সংক্ষেপ, কয়েকটি ছোট ছোট জায়গা আমরা দেখবার চেষ্টা করব। প্রথমত, আমরা একটু আগেই শুনেছি যে কেমন করে নিবেদিতা তৈরি হয়েছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ এইভাবে নিজেকে ভাবায়িত করবার জন্য। দেখা যায় একটি বিখ্যাত চিঠির কথা নিশ্চয়ই আমরা সবাই জানি, যেখানে নিবেদিতাকে স্বামীজি আহ্বান করেছিলেন, হে মহাপ্রাণ ওঠো জাগো, জগৎ দুঃখে পুরে খাক হয়ে যাচ্ছে, তোমার কি নিদ্রা সাজে, এসো আমরা ডাকতে থাকি, যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন, যতক্ষণ না অন্তরের দেবতা বাইরের আহ্বানে সাড়া দেন। জীবনে এর চেয়ে বড় আর কোনো কাজ আছে? এর চেয়ে মহত্তর কোনো কিছু আছে? নিবেদিতাকে স্বামীজি ডাকছেন একটা বিরাট বড় কাজে প্রণোদিত করবার জন্য, এবং এর ফলেই নিবেদিতা কিন্তু নিজেকে উৎসর্গ করলেন এই রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব প্রবাহে বা আধ্যাত্মিক তত্ত্বে অংশগ্রহণ করতে। আমরা একটু আগেই শুনেছিলাম স্বামীজি নিবেদিতাকে দীক্ষা দিলেন 25শে মার্চ 1898-এ। প্রথমে মঠের ঠাকুর ঘরে প্রথমে শিব পূজা করিয়েছিলেন মার্গারেটকে দিয়ে, তারপর ভগবান বুদ্ধের চরণে অঞ্জলি দিয়েছিলেন। শিব ভারতবর্ষের ত্যাগের চরমতম আদর্শ, বুদ্ধ পরহিতব্রতের চরমতম আদর্শ। বুদ্ধ তার শিষ্যদের বলেছিলেন, চরত্থ ভিক্ষাবে চারিকম বহুজন হিতায় বহুজন সুখায় লোকানুকম্পায় অত্থায় হিতায় সুখায় দেব মনুষ্যানাম। নিবেদিতাকে বুদ্ধের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে স্বামীজি নির্দেশ দিচ্ছেন, যাও
যিনি বুদ্ধত্ব লাভের আগে 500 বার অপরের জন্য জন্মগ্রহণ করেছিলেন এবং প্রাণ বিসর্জন দিয়েছিলেন, সেই বুদ্ধকে অনুসরণ করো। স্পষ্ট বুঝতে পারি যে কেমন করে নিবেদিতাকে তুলে এনে আস্তে আস্তে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ বিবেকানন্দের এই মূল ধারায় তাকে দীক্ষিত করে তুলছেন। 1899 খ্রিস্টাব্দের মার্চ মাসে একদিন গঙ্গার উপরে নৌকার ছাদে বসে স্বামীজি কথা বলছেন নিবেদিতার সঙ্গে। কথা প্রসঙ্গে স্বামীজি বললেন, প্রকৃত মনুষ্যত্বের স্বরূপ এখনো আমরা জানি না। যখন প্রকৃত মনুষ্যত্বের উদয় হবে তখন আর দেখবার প্রয়োজন হবে না কোন পথে সবচেয়ে কম বাধা আসবে, তখন প্রত্যেকেরই স্বাধীনতা থাকবে মহৎ কাজ করার। নিবেদিতা বললেন, স্বামীজি, এ কাজে আমি আপনাকে সাহায্য করব। স্বামীজি বললেন, আমি তা জানি। নিবেদিতা প্রস্তুত রামকৃষ্ণ বিবেকানন্দের এই ভাবপ্রবাহে নিজেকে উৎসর্গ করবার জন্য। তাহলে এবার আমরা দেখতে পারি যে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবতত্ত্বে এই অধীরূঢ় সাধিকা হিসেবে নিবেদিতা কেমনভাবে নিজেকে উৎসর্গ করলেন। দেখা যাচ্ছে যে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রবাহে নিবেদিতার এই অংশগ্রহণ এবং রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা হয়ে ওঠায় বা রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা হিসেবে আত্মপ্রকাশ করায় তিনটি মুখ্য পর্যায় আছে বা তিনটি স্তর রয়েছে। প্রথমত, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবতত্ত্বের বিভিন্ন জীবন্ত বিগ্রহ যারা, তাদের সম্পর্কে নিবেদিতার মূল্যায়ন তথা রামকৃষ্ণ সংঘ সম্পর্কে নিবেদিতার মূল্যায়ন। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে অনেক বলেছেন নিবেদিতা। একটা ছোট্ট জায়গা কি অসাধারণ বলছেন, এটি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে কালিদা মাদার গ্রন্থে রামপ্রসাদ সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তার মূল্যায়ন, সত্যকে জানবার উদগ্র আকাঙ্ক্ষাই তাকে চালিত করে নিয়ে গেছে পরমের সন্ধানে। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বলছেন নিবেদিতা এরপর, প্রাচীন ভারতীয় প্রজ্ঞা যে বৃথা বস্তু নয়, জগতের কাছে সেই সত্যের তিনি সাক্ষী স্বরূপ। তার মধ্যে সমগ্র মানব জাতির অনুভূতি ও চিন্তায় সে মিলিত হয়েছিল এবং সেই কালীগত প্রাণ রামকৃষ্ণ মানবতার প্রতিনিধি। ওই যে বললাম, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবতত্ত্ব ভারতবর্ষের একটি সনাতন আধ্যাত্মিকতার সঙ্গে সম্বন্ধযুক্ত ভাবতত্ত্ব এবং তা একই সঙ্গে চিরকালীন সভ্যতার জন্য নিবেদিতা এটি বুঝতে পেরেছেন। তার প্রমাণ রামকৃষ্ণ সম্পর্কে তার এই বিখ্যাত মূল্যায়নটি। শ্রী শ্রী মা সম্পর্কে একটু আগেই আমরা খুব সুন্দর শুনলাম অধ্যাপিকা সেনের আলোচনা। তার একটি বিখ্যাত চিঠি আছে, এটা খুব পরিচিত চিঠি, আপনারা সবাই জানেন। মিসেস সারা সিবুলের অসুস্থ অবস্থায় আমেরিকায় থেকে নিবেদিতা তাকে দেখতে গিয়ে আমেরিকা থেকে 1909-এর 11ই ডিসেম্বর এই চিঠিটি লিখেছিলেন। সেখানে চার্চে গিয়ে মেরি মাতাকে দেখে মায়ের কথা তার মনে পড়ে গিয়েছিল। সেই স্মৃতির ভিত্তিতে মায়ের যে মূল্যায়নটি করেছেন, মায়ের যে ছবিটি এঁকেছেন, একই সঙ্গে তা কবিতা, দর্শন ও অনুভূতির একটি অপূর্ব সমন্বয়, যেখানে তিনি বলছেন, মা, মাগো, ভালোবাসায় ভরা তুমি, তোমার ভালোবাসায় আমাদের মতো উচ্ছ্বাস বা উগ্রতা নেই, তা পৃথিবীর ভালোবাসা নয়, স্নিগ্ধ শান্তিতা সকলের কল্যাণ আনে, অমঙ্গল করে না। তোমাকে যদি একটি অপরূপ স্তোত্র কিংবা প্রার্থনা লিখিতে পাঠাতাম, কিন্তু জানি সেও যেন তোমার তুলনায় শব্দমুখর। সত্যিই তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি। শ্রী শ্রী মায়ের মধ্যে রামকৃষ্ণ পরমহংস যে ষোড়শী পূজার মাধ্যমে জগতের চৈতন্য শক্তির উদ্বোধন ঘটিয়েছিলেন, সেটি বিবেকানন্দের কাছ থেকে শুনেছিলেন নিশ্চয়ই নিবেদিতা, এবং বুঝতে পেরেছিলেন মায়ের মধ্যে ঈশ্বরের এই অপূর্বতম সৃষ্টিটি কি অদ্ভুত স্নিগ্ধতায় ও কল্যাণময়ী ভূমিকায় এই জগতে বিরাজিত রয়েছে। স্বামীজি সম্পর্কে তার রচনা তো আমরা সবাই জানি। স্বামীজির কমপ্লিট ওয়ার্কসের ভূমিকা সেটি বহু পঠিত, যেখানে বিশেষত তিনি গুরু, মাতৃভূমি এবং শাস্ত্র এই তিনটির সাপেক্ষে তার গুরুকে বিবেকানন্দকে উপস্থাপিত করেছেন। কিন্তু অন্য আরেকটি লেখার কথা এখানে উল্লেখ করব। দেশপ্রেমিক রূপে স্বামী বিবেকানন্দ বলে একটি লেখায় নিবেদিতা লিখছেন খুব সুন্দর,
বলছেন কতকগুলি নির্বোধ প্রগল্ভ সমালোচকদের বাচালাতকে তিনি সহ্য করতেন না, তেমনি অপরদিকে তার দেশবাসীর পরাভবের চিন্তা করাও তার পক্ষে সম্ভব ছিল না। পুরাতনী ভারতবর্ষ তার কাছে সর্বদেহে নবীনা, কারণ তার প্রাচীন সভ্যতায় সঞ্চিত আছে ভাবী বহু যুগের নবসৃষ্টির প্রেরণা। সে ভারতে মানুষের ভাগ্য তার নিজের মাটিতে, আর সে মাটির ভাগ্য মানুষেরই হাতে। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবতত্ত্বের যে আধ্যাত্মিকতা, সে আধ্যাত্মিকতার সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটি যে তা আধ্যাত্মিকতাকে নিয়ে এসেছে আমাদের দৈনন্দিন জীবন চর্চা ও চর্যার প্রতিটি মুহূর্তে, আমাদের ঘরে, আমাদের প্রতিষ্ঠানে, আমাদের অফিসে, সর্বক্ষেত্রেই এই আধ্যাত্মিকতার প্রয়োগ সম্ভব ঘটছে। আজকে তা বুঝতে পারছি আমরা, বহুজন দেখছে। নিবেদিতার যুগে কিন্তু তখনও তা আসেনি, কিন্তু নিবেদিতা বুঝতে পেরেছিলেন বিবেকানন্দ যে ভাবতত্ত্বকে তুলে ধরতে চাইছেন সেই ভারতের সনাতন আধ্যাত্মিক ভাবতত্ত্ব আসলে এমনই একটি গভীর তত্ত্ব যা মানুষের জীবনের সমস্ত ক্ষেত্রকে ছুঁয়ে যেতে পারে। বস্তুতপক্ষে রামকৃষ্ণ পরিমণ্ডলের গোপালের মা, যোগীন মা, ব্রহ্মানন্দজি, শারদানন্দজি, প্রেমানন্দজি, সদানন্দজি সবার সঙ্গেই তার একটা গভীর সম্পর্ক ছিল। আর রামকৃষ্ণ সংঘের প্রতি বহুশ্রুত ঘটনা যে রামকৃষ্ণ সংঘের সঙ্গে তার বিচ্ছেদ ঘটেছিল। আমরা সবাই জানি 1902-এর 19শে জুলাই অমৃতবাজার পত্রিকায় একটি নির্দেশের মধ্য দিয়ে এই বিচ্ছেদ ঘোষিত হয়। সেকালে যারা রামকৃষ্ণ মিশনের সম্পর্কে একটুখানি উন্নাসিক বা নানান রকম বিরোধিতা করতেন, তারা তো খুব উল্লসিত হয়ে উঠেছেন যে নিবেদিতা চলে গেছেন এবং নানান রকম বিরূপ সমালোচনা করছেন। 1902-এর 31শে জুলাই নিবেদিতা ইন্ডিয়ান মিরর পত্রিকায় একটি ছোট লেখা প্রকাশ করেছিলেন এই সবার উদ্দেশ্যে, এবং তাতে দেখা গিয়েছিল রামকৃষ্ণ সংঘ সম্পর্কে তার শ্রদ্ধা কতটা। পুরোটা পড়ছি না, তার একটু ছোট্ট জায়গা পড়ছি। সেখানে তিনি লিখছেন, এই ধর্মীয় রামকৃষ্ণ সংঘের উল্লেখ করে বলছেন, এই ধর্মীয় সম্পদ ভাণ্ডারের সঙ্গে আমার সম্পর্ক দিন শিক্ষার্থিনীর, ব্রহ্মচারিণীর, পূর্ণব্রতী সন্ন্যাসিনীর নয়। আমি সংস্কৃতজ্ঞ এমন কোনো অভিমান আমার নেই। ধর্ম ব্যাপারে আমার ঊর্ধ্বস্থ কর্তৃপক্ষরা বিশেষ অনুগ্রহ করে তাদের নির্দেশ বা নিয়ন্ত্রণের বহির্বর্তী সামাজিক, সাহিত্যিক, শিক্ষাগত কাজের পূর্ণ স্বাধীনতা আমাকে দিয়েছেন। বাস্তবিক পক্ষে আমার গুরুর দেহত্যাগের পরে গুরু ভগিনী ভিন্ন গুরু ভাইদের সঙ্গে অধিক যোগাযোগ না রাখাই আমার পক্ষে স্বাভাবিক। ধর্মের ক্ষেত্রে হিন্দুর জন্য ইউরোপীয় নেতৃত্ব প্রয়োজন, এর থেকে বেদনাদায়ক ভ্রান্তি আমার মতে সম্ভবপর নয়, উল্টোটাই হওয়া উচিত। বোঝাই যাচ্ছে যে এই বিখ্যাত বিতর্কটিকে শুধু নিবেদিতা সামাল দিয়েছিলেন তা নয়, রামকৃষ্ণ সংঘের প্রতি তার গভীর শ্রদ্ধাটিকে প্রকাশ করেছিলেন, যা বুঝিয়ে দেয় যে রামকৃষ্ণ বিবেকানন্দ যে ভাবতত্ত্ব তৈরি হয়েছে, যে ভাবপ্রবাহ তৈরি হয়েছে, তাতে কত গভীরে তার অবগাহন, তার সেই মননের কত গভীরে তার অবস্থান। দ্বিতীয় পর্যায়ে আমরা দেখব যে রামকৃষ্ণ ভাবতত্ত্বের বাস্তবে প্রয়োগও তিনি করেছেন কি অপূর্ব। এই ঘটনাগুলো আমরা সবাই জানি, আমি কেবল তার উল্লেখ করে যাচ্ছি। আমরা জানি বোসপাড়া লেনে একটি মেয়ে যখন মারা গেছে, তার মা খুব কাঁদছে, তখন নিবেদিতা তার মাকে গিয়ে বলছেন, চুপ, তুমি কেঁদো না, তোমার মেয়ে এখন মা কালীর কাছে। নিবেদিতার আশ্বাসে সেই মা কিন্তু শান্ত হয়ে যাচ্ছেন। দেখুন, রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবাদর্শের এই যে একটি অপূর্ব কল্যাণকারী শক্তি, এই যে একটি অপূর্ব অভয়দায়িনী শক্তি তার নিবেদিতার মধ্য দিয়ে কাজ করছে। ডক্টর আর.জি. করের আঁকা সেই বিখ্যাত ছবিটি তো আমাদের সবার জানা আছে, যেখানে দেখা গিয়েছিল যে নিবেদিতার কোলে মাথা রেখে একটি প্লেগ রোগাক্রান্ত শিশু মারা যাচ্ছে মা মা বলতে বলতে। একটুও ভুল হয়নি বিবেকানন্দের আশীর্বাদ নিবেদিতার জীবনে। সত্যিই অনাগত ভারতের সন্তানের জন্য তিনি একাধারে ওই তিনটি ব্যক্তিত্বের সমন্বিত প্রকাশ হয়ে উঠেছিলেন।
এরপরে আমরা শেষ যে পর্যায়টি নিয়ে উল্লেখ করব সেটি এই যে নিবেদিতার জীবনেও দেখা গেছে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবতত্ত্বের এই সত্য উপলব্ধি ঘটেছে। নিবেদিতার যে বিখ্যাত কালী দ্য মাদার নামক লেখাটি রয়েছে, বক্তৃতাটি, এবং তার সেটি পরে বই হিসেবে বেরিয়েছে, তার একটি ছোট্ট অংশ আমরা পাঠ করতে পারি। সেখানে নিবেদিতা লিখছেন, নিজের জন্য করুণা চেও না, তোমাকে আমি অপরের জন্য করুণাবাড়ি বহনের আধার করে তুলব। সাহসের সঙ্গে মেনে নাও নিজের অন্ধকারকে, আর তোমার প্রদীপ উৎফুল্ল করুক বহুজনকে। সূর্য যখন অস্ত যাবে, খেলা যখন সঙ্গ হবে, তুমি অবশ্যই জানবে হে বৎস তুমি আমার। পুরস্কারের প্রত্যাশা রেখো না, ব্যক্তিগত দায় দায়িত্বের কথা ভুলে যাও, কঠিন নির্ভয়ে প্রতিজ্ঞায় স্থির থাকো তুমি। আমি কালী, আমি পুরুষকে দিই পৌরুষ, নারীকে দিই নারীত্ব, জয় আমার মুঠিতে, আমি তোমাদেরই মাতা। এই কথা যিনি লেখেন, নিশ্চিত মনে হয় তার মধ্যে এই অনুভবের একটি ঝলক, একটি দীপ্তি যেন প্রকাশিত হচ্ছে। একেবারে জীবনের শেষ পর্যায়ে এসে নিবেদিতা যখন দার্জিলিংয়ে তার জীবন যখন একেবারে সমাধির দিকে এগিয়ে যাচ্ছে, তখন উপনিষদের বাণীটি তিনি শুনতে চেয়েছিলেন, সেটি কিন্তু তাকে শোনানো হয়েছিল। সেই বিখ্যাত বাণী, অসতো মা সদ্গময়া তমসো মা জ্যোতির্গময়া মৃত্যুর্মা অমৃতঙ্গময়া আবিরাবির মা এধি। রামকৃষ্ণ বিবেকানন্দের যে দর্শন সনাতন ভারতবর্ষের আধ্যাত্মিকতার সহস্র সহস্র বছরের সারকে একীভূত করে প্রকাশ পেয়েছে, তারই মধ্যে অবগাহন করে ইংল্যান্ডের মার্গারেট নোবেল হয়ে উঠেছিলেন নিবেদিতা, ভারতের নিবেদিতা, বিশেষত রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা। শরীর যখন যাচ্ছে তখন তিনি বলেছিলেন, দ্য বোট ইজ সিঙ্কিং, আই শ্যাল সি দ্য সানশাইন। নিশ্চয়ই নিবেদিতা নামক একটি প্রকট নৌকা ডুবে গেছে, কিন্তু অবশ্যই তার স্বপ্ন কখনো ব্যর্থ হয়নি। আমাদের উপনিষদ বলছেন, উপনিষদের ঋষি বলছেন, হিরণ্ময়েন পাত্রেণ সত্যস্যা পিহিতম মুখম তত্ত্বম পূষণ্য পাবৃণু সত্য ধর্মায় দৃষ্টয়ে। হে পূষণ, তোমার আবরণ উন্মোচন করো। নিবেদিতা নিশ্চয়ই তার জীবনের ওই অন্তিম মুহূর্তে সেই অপাবৃত পূষণকে দর্শন করতে পারছেন। রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা না হলে জীবনের এই বিরাট প্রাপ্তি তো ঘটে না। শুরুতে বলেছিলাম, নিবেদিতা যে রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা বলেছিলেন, সেটা নিঃসন্দেহে কোনো সাধারণ কথা নয়, নিঃসন্দেহে তার উপলব্ধিজাত কথা। রামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শ, এই বিরাট তত্ত্বটিকে নিজের জীবনে তিনি উপলব্ধি করেছেন, বাস্তবে তিনি প্রয়োগ করেছেন, হয়ে উঠেছেন রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা। বিমলচন্দ্র ঘোষ লিখছেন, তোমার দৃষ্টিতে মাগো দেখেছি অমেয় অগ্নিশিখা, হে রুদ্রাণী মূর্তিমতী, ভারতের চৈতন্য ঝঙ্কার। লোকমুক্তি স্বপ্নে আত্মসমাহিতা বিপ্লবী নায়িকা, তোমার পাশ্চাত্য রক্তে কি বিস্ময় প্রণব ওঙ্কার। ভারতের চৈতন্য ঝঙ্কার রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতার রক্তে নিঃসন্দেহে সনাতন ভারতবর্ষের এই প্রণব ওঙ্কার ধ্বনিত হয়েছে, তাই তিনি রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা। নমস্কার। মহারাজকে প্রণাম এবং ধন্যবাদ জানাই। জাতীয়তা নিবেদিতার কাছে এক মহাপবিত্র ভাব। তিনি প্রার্থনা করতেন, হে জাতীয়তা, আমাকে তোমার করে নাও। এখন ভগিনী নিবেদিতার জাতীয়তা ভাবনার উপর আলোকপাত করবেন পূজনীয় স্বামী বলভদ্রানন্দজি মহারাজ। মহারাজ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ সাধারণ সম্পাদক এবং ভগিনী নিবেদিতার জন্ম সার্ধ শতবর্ষ সমিতির সভাপতি। পূজনীয় মহারাজ।
ঠাকুর, মা, স্বামীজি, ভগিনী নিবেদিতাকে প্রণাম জানাই। মঞ্চে উপস্থিত স্বামী দিব্যানন্দজি মহারাজ, মঞ্চের শ্রোত্রী আসনে উপবিষ্ট এই আশ্রমের অধ্যক্ষ সুপর্ণানন্দজি মহারাজকে প্রণাম জানাই। মঞ্চে যারা বক্তারা রয়েছেন তাদের প্রত্যেককে প্রীতি নমস্কার জানাচ্ছি। শ্রোতৃবৃন্দের মধ্যে আমার গুরুজন সন্ন্যাসী যারা আছেন তাদেরকে প্রণাম জানাচ্ছি। অন্যান্য সন্ন্যাসী ব্রহ্মচারী ভাইদের প্রীতি নমস্কার জানাচ্ছি। নিবেদিতা অনুরাগী শ্রোতৃমণ্ডলীর অন্যান্য যারা আছেন তাদেরকেও প্রীতি নমস্কার জানাচ্ছি। পূজনীয়া সন্ন্যাসিনী মাতাজিদের শ্রদ্ধা নমস্কার। শঙ্করাচার্য উপনিষদের ঋষিরা যে চরম সত্যকে দর্শন বা উপলব্ধি করেছেন তার ভাষ্য রচনা করেছেন। কিন্তু ভাষ্য রচনা করতে গিয়ে তিনিও উপনিষদের ঋষিদের দৃষ্ট সেই সত্যকে স্বয়ং উপলব্ধি করেছেন, তারপরে ভাষ্য রচনা করেছেন। নিবেদিতার জাতীয়তা দর্শন স্বামী বিবেকানন্দের ভারত উপলব্ধির অনুরূপ ভাষ্য, এবং এই ভাষ্য রচনা করার আগে তিনিও গুরুর অনুসরণ করে গুরু যেভাবে ভারতকে উপলব্ধি করেছেন সেইভাবে উপলব্ধি করেছেন এবং তারপরে সেই ভাষ্য রচনা করেছেন। দুটি চিঠি, যেটি নিবেদিতা হওয়ার আগে স্বামীজি এদেশ থেকে দুটি লেখেননি, একটি ওদেশ থেকে একটি এদেশ থেকে লিখেছেন। সেই দুটি চিঠির উল্লেখ করে এগোবো। একটি চিঠি 1896 খ্রিস্টাব্দে লেখা বিখ্যাত চিঠি। তার মধ্যে বলছেন, তোমার মধ্যে একটা জগৎ আলোড়নকারী শক্তি আছে, ক্রমে ক্রমে আরও অনেক শক্তি আসবে। আরেকটি চিঠি স্বামীজি ভারত প্রত্যাবর্তনের পরে লিখেছেন, বিখ্যাত চিঠি। সেই চিঠির মধ্যেই আছে সেই মহা আহ্বান, যে মহা আহ্বানের জন্য ভগিনী নিবেদিতা শৈশবকাল থেকেই অপেক্ষা করছিলেন। ভারতের জন্য, বিশেষত ভারতের মেয়েদের জন্য পুরুষের চেয়েও একজন নারীর বেশি প্রয়োজন, প্রকৃত সিংহীর একজন প্রয়োজন। ভারত এখন এরকম নারীর জন্ম দিতে পারছে না, ধার করে আনতে হবে অন্য দেশ থেকে। তুমিই হচ্ছ সেই নারী, সেই সব গুণ তোমার মধ্যে রয়েছে। ওই চিঠিতে স্বামীজি আরও অনেক গুরুত্বপূর্ণ কথা লিখছেন। প্রথম কথা হচ্ছে, ভারতের নিবেদিতা যাতে কোনো কল্পনার রঙিন চশমা পরে ভারতবর্ষে না আসেন। এখানকার জলবায়ু, তিনি যাদের সেবা করতে আসবেন সেই ভারতবাসী মন প্রাণ দিয়ে ভালোবেসে আসবেন, কিন্তু তারা শ্বেতাঙ্গদের দুর্ব্যবহারের জন্য শ্বেতাঙ্গদের প্রতি তাদের অদ্ভুত ধারণা, কাজে তাদের দ্বারা তিনি প্রত্যাখ্যাত হবেন। আবার তার যারা সাদা চামড়ার স্বদেশীয় তাদের দ্বারাও তারাও তাকে ভুল বুঝবে, খামখেয়ালি মনে করবে, এইসব সাবধানতা করছেন। তারপরে তিনি একটা কথা বলছেন যে তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। এমনকি ভারত অনুরাগী, বিবেকানন্দের অন্য শিষ্যদের ওপরেও নির্ভর করলে চলবে না। এটার কারণ হচ্ছে, নিবেদিতার মধ্যে তিনি যে জগৎ আলোড়নকারী শক্তি দেখেছিলেন, নিবেদিতা যদি স্বাধীনভাবে না এগোয় তবে সেই শক্তির প্রকাশ হয় অসম্পূর্ণ থেকে যাবে, নয়তোবা বিকৃত হয়ে যাবে। ভারতে এলেন, সব কিছু জেনে শুনেই ভারতে এলেন, এবং আমরা জানি ভারতে আসার কিছুদিনের মধ্যেই, 3.5 মাসের মধ্যেই নিবেদিতাকে স্বামীজি বললেন। স্বামীজির উত্তর ভারত পরিভ্রমণের পরিকল্পনা ছিল। স্বামীজি নিবেদিতাকে বললেন, তুমি এই ভ্রমণে এসো, কাম উইথ মি অন দিস জার্নি, আই উইল মেক ইউ 20। তুমি একা আছো, তোমাকে আমি 20 গুণ করে দেব। এই যে গেলেন, ভারত চেনাতে শুরু করলেন। কিরম ভারত শিক্ষা? নিবেদিতা বলছেন, সামগ্রিক ভারতের শিক্ষা। যে রাজপুতদের বীরত্বের কথা বলছেন, শিখদের বিশ্বাসের কথা বলছেন, মারাঠিদের সাহসের কথা বলছেন, সাধু সন্তদের ডিভোশন অফ সেন্টস, দি পিউরিটি অ্যান্ড স্টেটফাস্টনেস অফ নোবেল উইমেন, অল লিভড এগেন। এখন সব যেন
স্বামীজি এত সুন্দর ইতিহাসকে তুলে ধরতেন, এত সুন্দর গল্পকথক ছিলেন, তিনি যখন যা কিছু বলতেন জীবন্ত হয়ে উঠল। তারপরে নর উড হি পারমিট দ্যাট দি মোহামেডান শুড বি পাসড ওভার, এই মুসলিম যে অধ্যায়টা সেটাকেও তিনি ছেড়ে চলে যাবেন তা নয়, তাদের কথা বলতে শুরু করলেন, হুমায়ুনের কথা, শেরশাহর কথা, আকবরের কথা, শাহজাহানের কথা। খুব তিনি মোগল সাম্রাজ্যের এইসব এদের কথা খুব বলতেন। এবং সিস্টার ক্রিস্টিন সূত্রে আমরা পাই যে নূরজাহানের কথা বিশেষ তিনি শ্রদ্ধা সহকারে বলতেন, যে ভারত সম্রাট কী বলে নূরজাহানের উল্লেখ করতেন। ভারতকে দেখার চোখ দিলেন, একটা স্বতন্ত্র চোখ দিলেন, গুরুত্ব সেটাই কাজ। চক্ষুর উন্মিলিতম ইয়েন তস্মৈ শ্রীগুরবে নমঃ, সেই ভারত দৃষ্টি দিলেন। স্বামীজি সম্বন্ধে নিবেদিতা বলছেন, ভারত পরিক্রমা করে স্বামীজি কী লাভ করেছিলেন, নিবেদিতা বলছেন একটা জায়গায়, হিজ গ্রেট মাইন্ড স এ কানেকশন, এটা নিবেদিতা স্বামীজির সম্বন্ধে বলছেন, হোয়ার আদার্স স অনলি আইসোলেটেড ফ্যাক্টস, হিজ ওয়াজ দি মোস্ট ইউনিভার্সাল মাইন্ড উইথ এ পারফেক্ট প্র্যাকটিক্যাল কালচার। স্বামীজি সম্বন্ধে বলছেন, অন্যেরা যখন খণ্ডচ্ছন্ন বিক্ষিপ্ত ঘটনাগুলো দেখছেন, স্বামী বিবেকানন্দ তার অন্তরালে একটা যোগসূত্র খুঁজে পেতেন। তার একটা বিরাট বিশ্বজনীন মন ছিল, একই সঙ্গে বাস্তবমুখী দৃষ্টি ছিল। আমরা দেখছি ঠিক গুরুর এই দৃষ্টি নিবেদিতা লাভ করেছিলেন, সেটি বলছেন নবজাগরণের আরেকজন মনীষী রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি ওয়েব অফ ইন্ডিয়ান লাইফের একটা এডিশনের ভূমিকা লিখেছিলেন, তার মধ্যে এটা বলছেন, এটা সুপর্ণানন্দজি তার আংশিক উল্লেখ করেছিলেন গতবার। কি বলছেন গতকাল? রবীন্দ্রনাথ বলছেন যে অন্য ফরেনাররা কী করেন, আদার ফরেনার্স সি অনলি থিংস নট ট্রুথ, যেটা দেখা যাচ্ছে সেটাই সত্য নয়। আপনি আমার উপরে খুব রেগে গেছেন, লোকে ভাবছে আমার প্রতি আপনি বিরূপ, কিন্তু সেটা সত্য নয়। আপনি আমাকে খুব ভালোবাসেন বলেই আমার উপরে রেগে গেছেন। কাজে যা চোখে দেখি সেটা সবসময় সত্য নয়। অন্য ফরেনার যারা, অন্য বিদেশিরা যারা, দে সি অনলি থিংস নট ট্রুথ। কিন্তু নিবেদিতা, বিকজ শি হ্যাড এ কম্প্রিহেন্সিভ মাইন্ড, ঠিক স্বামীজির যে মনের কথা নিবেদিতা বলেছেন, রবীন্দ্রনাথ নিবেদিতার সেই মনের কথা বলছেন। একটা সামগ্রিক মন, অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি ইনসাইট অফ লাভ, ভালোবাসা প্রসূত একটা অদ্ভুত অন্তর্দৃষ্টি। তার ফলে কি হয়েছে, শি কুড সি দি ক্রিয়েটিভ আইডিয়ালস অ্যাট ওয়ার্ক বিহাইন্ড আওয়ার সোশ্যাল ফর্মস অ্যান্ড ডিসকভার আওয়ার সোল। এই যে বাইরে যে সমাজের সব যা কিছু আমরা দেখছি হয়তো খারাপ, তার পেছনে যে একটা সৃষ্টিশীল শক্তি কাজ করে যাচ্ছে, নিবেদিতা সেটা দেখতেন। ওই স্বামীজির সম্বন্ধে যেমন বলছেন আইসোলেটেড ফ্যাক্টস, তার পেছনে একটা কানেকশন, নিবেদিতা সেটা দেখতে পেতেন। আর কি, ডিসকভার আওয়ার সোল, আমাদের জাতীয় জীবনের আত্মাটাকে তিনি দর্শন করতেন, যে আত্মার সঙ্গে অতীতের যোগ আছে, যে আত্মা ভবিষ্যতের দিকে বহমান। এই চোখ নিয়ে নিবেদিতা ভারতে থাকতে শুরু করলেন। তিনি স্বামীজিকে দেখলেন এই চোখ দিয়ে, মাকে দেখলেন সেই চোখ দিয়ে, বাগবাজার পল্লীর নীরব অখ্যাত অথচ মহানুভবার রমণীদের দেখলেন। বিশেষ করে বিধবাদের সম্বন্ধে নিবেদিতা অত্যন্ত শ্রদ্ধাশীলা। এদেরকে মনে হয় সমাজে অপাঙ্ক্তেয়, কিন্তু দেখা যাচ্ছে তারাই বিপদে আপদে ঝাঁপিয়ে যাচ্ছে। এগুলো অদ্ভুত নিবেদিতার দৃষ্টি। কলকাতার বুদ্ধিজীবীদের দেখলেন, তার বালিকা ছাত্রীদের দেখলেন, ছোট্ট ছাত্রী, সুযোগ পায় না, কিন্তু কী তাদের পড়াশোনার আগ্রহ, কী তাদের বুদ্ধির দীপ্তি, এইসব দেখতেন। দেখতে দেখতে নিবেদিতা স্কুল চালাচ্ছেন, চালাতে চালাতে কিন্তু 3 বছর কেটে যাচ্ছে। নিবেদিতা ভারতকে নিয়ে ভাবছেন, প্রতি মুহূর্তে তিনি শিখছেন, এই দেশটাকে তিনি ভালোবেসেছেন, এই দেশটাকে কি করে এটাকে জাগানো যায়। পরবর্তীকালে নিবেদিতা জাগানোর কথাটা বলতেনই না, বলে জাগাবো বলবো কেন, ভারত কি মরে গেছে? রিজেনারেশনটা কেন বলতে যাব? ভারত কি মৃত নাকি? ভারত তো কোনোদিনও মনেনি। তাহলে কি, রিস্ট্রাকচারিং, ভারতবর্ষের শক্তিগুলো এদিক ওদিক ছড়িয়ে আছে, রিঅর্গানাইজিং, শুধু টেনে আনলেই হবে। ভারত ঘুমিয়ে নি। ভারতের কিছু কিছু ত্রুটি দেখা যাচ্ছে, সব দেশে সেই সব ত্রুটি আছে। যেখানে ভারতের ত্রুটি আছে সেখানে হয়তো তাদের নেই, অন্য জায়গায় ত্রুটি আছে, তার জন্য তো সেই দেশটাকে মরে গেছে বলা হয় না। তবে কেন বলবো ভারত মরে গেছে? তো যাই হোক, নিবেদিতা চিন্তা করছেন, দেখছেন, ভালোবাসছেন দেশকে, এবং এটা তার দিন রাতের চিন্তা। ধীরে 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 ভগিনী নিবেদিতা জগৎ আলোড়নকারী সেই শক্তিটি, গুরু যেটি বলেছিলেন, তাকে আশীর্বাদ করেই হোক বা সত্য দর্শন করেই হোক, সেটা তো অমোঘ হবে। তিনি মিস ম্যাকলাউডকে বলছেন, এমন একটা শক্তি অনুভব করছি,
মনে হচ্ছে সারা পৃথিবীতে যেন ছড়িয়ে পড়তে পারি বা সারা পৃথিবীকে জুড়ে আমি কাজ করতে পারি। তিনি বুঝলেন যে একটি মাত্র স্কুলের মধ্যে আবদ্ধ থাকার জন্য আমার জীবনে, অনেকে আমরা ভুল বুঝে থাকি যে নিবেদিতাকে স্বামীজি আনলেন স্কুলের জন্য, পরবর্তীকালে স্কুলটা ছেড়ে দিয়ে, স্কুলটা তিনি কখনো ছাড়েননি। এবং নিবেদিতাকে স্বামীজি শুধু স্কুলের জন্য আনেননি, ভারতের জন্য, বিশেষত ভারতের মেয়েদের জন্য, বলেননি তো ভারতের মেয়েদের স্কুলের জন্য, ভারতের মেয়েদের জন্য কাজ করা নিবেদিতা কোনোদিনও বন্ধ করেননি। এমনকি ওই স্কুলটার জন্যও চিন্তাভাবনা করা নিবেদিতা কোনোদিনও বন্ধ করেননি। তিনি দেখেছেন আরও বিরাট ক্ষেত্র পাচ্ছি, যেই বিরাট ক্ষেত্রে চলে গেলে সব কিছু হবে, সামগ্রিক ভারতকে আমি সেবা করতে পারবো। সেই সামগ্রিক ভারতকে সেবা করার জন্য সচেতনভাবে তিনি একটি জাতীয়তা দর্শন করেছিলেন। এ সম্বন্ধে একটা কথা বলা যেতে পারে, নিবেদিতা এসেছিলেন এই যে শিক্ষাক্ষেত্র, শিক্ষার ক্ষেত্রে তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করতে এসেছিলেন। পরবর্তীকালে সিস্টার ক্রিস্টিন সুধীরা দেবী সেই দৃষ্টান্ত অবলম্বন করে এগিয়েছেন তিনি, এবং নিবেদিতার এই বিদ্যালয়কে অবলম্বন করেই সারদা মঠেরও জন্ম হয়েছে। তো নিবেদিতা যখন দেহত্যাগ হলো, তখন বেঙ্গলি পত্রিকা, আমরা আন্দাজ করছি সুরেন বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন, তা তিনি বলছেন নিবেদিতার সম্বন্ধে খুব সুন্দর কথা। সব ক্ষেত্রে নিবেদিতার, শিক্ষাক্ষেত্রে নিবেদিতার কাজ হচ্ছে এইটা। বলছেন যে এতদিন পর্যন্ত গোখেল প্রমুখের আন্দোলন বা যাই হোক বক্তব্যে আমরা প্রত্যেকে বুঝেছি যে ভারতবর্ষের জন্য শিক্ষার প্রয়োজন আছে, শিক্ষার ভীষণ প্রয়োজন, এটা আমরা বুঝেছি। কিন্তু সেই শিক্ষার রূপ কি হবে এই নিবেদিতার আগে কেউ দেখায়নি। নিবেদিতার অনন্যতা, সেই শিক্ষার রূপ কি হবে সেটা নিবেদিতা দেখিয়েছেন। এবার নিবেদিতা ছড়িয়ে পড়ছেন, সচেতনভাবে তিনি এই জাতীয়তার দর্শন তিনি করলেন। শঙ্করী প্রসাদ বসুর মতে জাতীয় আন্দোলনের ক্ষেত্রে নিবেদিতার সবচেয়ে বড় দান তার জাতীয়তা দর্শন। তার রচনাদির সাক্ষ্য অনুযায়ী পূর্ণ দায়িত্বের সঙ্গে বলতে পারি এক্ষেত্রে তার স্থান সর্বাগ্রে। এই কালের অন্যান্য লেখকদের রচনার সঙ্গে অল্প বিস্তর পরিচয়ের পরেই একথা বলছি। নিবেদিতাই যে এই দর্শন প্রথমে সুসংগঠিত আকারে দান করেছেন সে বিষয়ে ভারতে ও ইংল্যান্ডে সচেতনতা ছিলই। স্বামীজির যে ভারত সম্পর্কীয় চিন্তা ভাবনা, সেটিকে একটি ক্রিয়াশীল আরও এফেক্টিভ রূপ দেওয়ার জন্য ভগিনী নিবেদিতা সচেতনভাবে, ভালোবেসে, চিন্তা করে, তার ভারত উপলব্ধির দ্বারা জারিত করে এই জাতীয়তা দর্শনকে তিনি তৈরি করেছিলেন। এবং শঙ্করীবাবু বলছেন এটাই তার শ্রেষ্ঠ অবদান, এবং ভারতের মানুষ এবং ইংল্যান্ডের লোকও সেটা বুঝতে পেরেছিলেন। নমুনা হিসাবে শঙ্করীবাবু উদ্ধৃত করছেন, নিবেদিতার দেহত্যাগের 13 দিন পর, অর্থাৎ 26শে অক্টোবর 1911 ইংল্যান্ডের ওয়েস্টমিনিস্টার গেজেট এই খবরটি প্রকাশ করেছিল। মিস নোবেল অ্যাড্রেসড লার্জ অডিয়েন্সেস ইন ভেরিয়াস সিটিজ on Indian ideals, ancient and modern. And there are many who think that her voice was the first to give a definite and challenging form to the religion of nationalism. বহু লোকে মনে করে এই জাতীয়তারূপী ধর্ম, এই ধর্মকে তিনি একটা সুনির্দিষ্ট ভূমিকা দিয়েছেন এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভারতবর্ষীদের জন্য এই যে জাতীয়তা দর্শন, এই জাতীয়তা দর্শনটি একটি প্রবল প্রতিবাদ স্বরূপ হয়ে দাঁড়িয়েছিল। নিবেদিতা তার এই জাতীয়তার ধারণা স্বামীজির কাছ থেকেই পেয়েছিলেন। স্বামীজি সম্বন্ধে তিনি বলছেন, হি ওয়াজ নো পলিটিশিয়ান, হি ওয়াজ দি গ্রেটেস্ট অফ ন্যাশনালিস্টস। এবং সেখানে নিবেদিতা খুব সুন্দর, স্বামীজির কোনো রাজনীতিক ছিলেন না, কিন্তু তিনি সর্বশ্রেষ্ঠ জাতীয়তাবাদী ছিলেন। নিবেদিতা বলছেন, স্বামীজি বলেছেন মানুষ তৈরিই আমার ব্রত। আসলে স্বামীজির অভিপ্রায় ছিল ম্যান মেকিং ইজ মাই মিশন, এই ন্যাশনাল ম্যান মেকিং ইজ মাই মিশন, জাতীয় ধারায় মানুষ তৈরি হচ্ছে আমার ব্রত। নিবেদিতা খুব সুন্দর কথা বলছেন যে স্বামীজি কী করে জাতীয়তার কথাটা বেশি বলেননি, ন্যাশনালিটি বা ন্যাশনালিজম কথাটা বেশি না বলেও তিনি কীভাবে ন্যাশনালিজমের একেবারে জীবন্ত প্রতিমূর্তি হলেন, যে ঠিক যেভাবে শ্রীরামকৃষ্ণ শাস্ত্রের কথা বেশি বলেননি, শাস্ত্রের উদ্ধৃতি বেশি দেননি, কিন্তু তা সত্ত্বেও তিনি শাস্ত্রের জীবন্ত দৃষ্টান্ত হয়েছেন, ঠিক সেইভাবে
বিবেকানন্দ স্বয়ং ভারতবর্ষ হয়ে গিয়ে, ভারতকে ভালোবেসে, ভারতকে অনুধ্যান করে স্বয়ং ভারতবর্ষ হয়ে গিয়ে তিনি জাতীয়তার জীবন্ত প্রতীক হয়েছিলেন। জাতীয়তা বিষয়ে নিবেদিতার সর্বোচ্চ রচনা শঙ্করী প্রসাদ বসুর মতে দি ওয়েব অফ ইন্ডিয়ান লাইফ। নিবেদিতা মনে করতেন এই বইটি তার লেখা নয়। এই মনের কথা তিনি সবথেকে বেশি মিস ম্যাকলাউডকে বলতেন। তা ম্যাকলাউডকে তিনি চিঠিতে লিখছেন, বইটি বাস্তবিক পক্ষে স্বামীজির লেখা। বইটিকে নিয়ে দেশে বিদেশে অনেক উচ্ছ্বসিত প্রশংসা হচ্ছে, খুব সাড়া ফেলেছিল, এবং যেমন প্রশংসা আসছে তেমনি গোড়া মিশনারিদের কাছ থেকে নিন্দাও আসছে। তো নিবেদিতা বলছেন যে দেখো, এরা কেউ ঠিক বোঝেনি, কেউ আমার বইটাকে বুঝতে পারেনি। এই বইটা কিন্তু বিদেশিদের জন্য লেখা নয়, এটা আমি ভারতীয়দের জন্য লিখেছি। পরে আসছি সেই কথা, ভারতীয়দের জন্য লিখেছি। আর একটা জিনিস জানবে, এটা আমার লেখা নয়, এটা স্বামীজির লেখা। কতদিন, দিনের পর দিন আমি কলম হাতে বসে থেকেছি, একটি কথাও, একটি শব্দও লিখতে পারিনি। তারপরে এখন আমার শব্দের বিরাম নেই, লেখার বিরাম নেই, একদম কত লেখা বেরোচ্ছে। এটা তিনি লিখেছেন। তাকে তো ইউম বলে ডাকতেন, তো ইউম, প্রিয় মাতা ইউম, তুমি যদি এই বইটির দিকে তাকিয়ে, বইটিকে পড়ে এর মধ্যে তাকে দর্শন করতে পারো এবং আমাকে তাহলে তুমি সেটা যদি জানাও, আমি প্রভূত আনন্দ বোধ করব। এটা বলছেন নিবেদিতা। এটা আমি কি করতে চেয়েছি, এই বইয়ের মাধ্যমে কি করতে চেয়েছি? নিবেদিতা বলছেন, ক্লিয়ার আপ মিসকনসেপশনস অ্যাবাউট ইন্ডিয়া। যত অনেক ভুল ধারণা আছে, সেই ভুল ধারণাগুলো ভারতবর্ষ সম্বন্ধে দূর করে দিতে চাই। টিচ ইন্ডিয়া টু থিঙ্ক ট্রুলি অ্যাবাউট হারসেলফ। যে ভারতবাসীদের আমি শেখাবো ভারতবর্ষ সম্বন্ধে তারা যেন ঠিক ঠিক বোঝে, ঠিক ঠিক চিন্তাভাবনা করতে পারে, ভারতকে যাতে তারা চেনে। তারপরে তিনি লিখছেন, দিস ইজ দি মোস্ট ইম্পর্ট্যান্ট অফ দি এন্ডস আই হোপ ফর। এটা হচ্ছে সব থেকে, এটাই আমার আশা, জাতীয়তা ভারতবাসী পড়বে, এটা ভারতবাসীর জন্য লেখা। এর জন্য যদি বিদেশিদের ভুল ধারণা ভেঙে থাকে, ভাঙলো। ভারতবাসীদের কাছে যেন ভারতবর্ষ সম্বন্ধে ভুল ধারণা ভাঙে। চক্রবর্তী রাজাকলবর্তী আচার্য স্বামীজি সম্বন্ধে ঠিক একই কথা বলছেন, যে আমরা তো বলি স্বামীজি সারা পৃথিবীর মানুষের কাছে ভারতের মহিমা তুলে ধরেছেন। চক্রবর্তী রাজাগোপালাচারী বলছেন, স্বামী বিবেকানন্দের কাছে যে কত ঋণী আমরা বলতে পারি না। ভারতবর্ষের আত্মমহিমার দিকে ভারতবাসীর নয়ন তিনি উন্মিলন করে দিয়েছেন। আমরা আমাদের দেশকে চিনতাম না। আমি শুনেছি লোকেশ্বরানন্দজির কাছে তিনি এটি রবীন্দ্রনাথের সহযোগী, খুব ঘনিষ্ঠ সংস্পর্শে ছিলেন একজন কবি অমিয় চক্রবর্তী, যে রবীন্দ্রনাথ নাকি এটা বলতেন। এটা লোকেশ্বরানন্দজির কাছে শোনা। খুব আমি ওনাকে বলেছিলাম আপনি যদি একটু লিখে দেন, কিন্তু তার কয়েকদিন পরে ওনার শরীর চলে গেল। কেন লোকেশ্বরানন্দজি যদি লিখে দিতেন তাহলে ভালো লাগ, যেটা অনেক বেশি ভালো হতো। তো বলছেন রবীন্দ্রনাথও নাকি বলতেন, আমরা কি ভারতকে চিনতাম নাকি? নিবেদিতাই তো আমাদের ভারতকে চেনালেন। এটা ওর কাছে শুনেছি। তা বলছেন, টিচ ইন্ডিয়া টু থিঙ্ক ট্রুলি অ্যাবাউট হারসেলফ। মানে এটাই আমি চাচ্ছি, ভারত তার ভারতকে ঠিক ঠিক চিনবে। আরেকটা কি, টু হেল্প আর্নেস্ট সোলস টু পুট দেমসেলভস ইন দি কারেন্ট অফ স্বামীজিজ রাইটিংস অ্যান্ড টিচার্স। যেসব মানুষ খুব আন্তরিক, যাদের মধ্যে গভীরতা আছে, তাদেরকে আমি সাহায্য করার চেষ্টা করব, যাতে তারা স্বামীজির রচনাবলী এবং স্বামীজির ভাবস্রোতে যাতে তারা নিজেদেরকে মিশিয়ে দিতে পারেন। এখন প্রশ্ন হবে, কাকে নিবেদিতা বলছেন জাতীয়তা? সরল কথায় বলা যেতে পারে, জাতীয়তার মূল ভাব হচ্ছে, নিবেদিতা যেটা বলতে চাচ্ছেন, গোটা ভারতবর্ষকে একটা অখণ্ড সত্তা ভেবে তার প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ অনুভব করা, সরল কথায়। কিন্তু শুধু ভালোবাসা বললে হবে না। ভারত কি, ভারতের কি মহিমা, বিশ্ব সভ্যতায় ভারতের কি ভূমিকা, ইতিহাস জুড়ে ভারতবর্ষ কি মহৎ কর্তব্য পালন করেছে, মহৎ ভূমিকা পালন করেছে। এই সামগ্রিক ভারতবর্ষের সামগ্রিক জীবন, বিশ্ব সভ্যতার যে একটা অলংকার স্বরূপ এই ভারতবর্ষকে সেই প্রকৃত ভারতবর্ষ রূপে চিনে ভারতবর্ষের প্রতি ভালোবাসায় আপ্লুত হওয়া এবং ভারতবর্ষের প্রতি দায়িত্ববোধে প্রাণিত হওয়া, এটাই হচ্ছে নিবেদিতার জাতীয়তা দর্শনের মূল কথা। নিবেদিতা, এই যে আমরা অনেকে বলে থাকি
অনেকে বলেছেন যে আমরা কোনোদিন একটা নেশন ছিলাম না, ব্রিটিশদের অধীনে এসেই আমরা একটা নেশন হলাম। নিবেদিতা একেবারে এটা মানে কখনো মেনে নেননি, এবং তিনি নানাভাবে দুভাবে তিনি এটিকে নিরাকরণ করেছেন। বলছেন, যদি এক শাসকের অধীনে থাকাই নেশন হওয়ার শর্ত হয়, আমরা অশোকের সময় নেশন ছিলাম। নিবেদিতা বলছেন, কি বলছেন? অশোক 2.5 centuries before Christ, Chandragupta Vikramaditya 4 centuries after Christ, and Akbar and his immediate successors have all been men who understood the idea of Indian nationality and loved and worked for it. যদি এক শাসকের অধীনে থাকাই হয়, অশোকের সময় ছিলাম, চন্দ্রগুপ্তের সময় ছিলাম, আকবর এবং তার পরবর্তী সম্রাটদের কাছে ছিলাম। আর যখন এরকম এক শাসকের অধীনে আমরা নেই, অনেক শাসকের অধীনে, তখনও অন্তরাগত, অন্তর ভেতরে ভেতরে এক ঐক্য আছে। সেই ঐক্য কি? নিবেদিতা কি সুন্দর যুক্তি দিচ্ছেন যে চিরকাল দেখা গেছে দক্ষিণের রামেশ্বরে উত্তর ভারত থেকেও লোকেরা গেছে, পশ্চিম ভারতের দ্বারকা, সোমনাথ, সেখানে পূর্ব ভারতের লোকেরাও গেছে, পুরীতে সারা ভারতবর্ষ থেকে লোক এসছে, কেদার বদ্রীতে সারা ভারতবর্ষ থেকে লোক গেছে। এই অন্তরাগত ঐক্য ছিল বলেই বাইরের ঐক্য সম্ভব হয়েছে। নিবেদিতা বলছেন, ইন্ডিয়ান ইউনিটি ইজ সেলফ বর্ন, নিজের থেকে জন্মেছে। ইফ দেয়ার আর নো ইন্ডিয়ান ইউনিটি, নো বডি কুড হ্যাভ ক্রিয়েটেড ইট। ছিল, সেটাই প্রকাশিত হচ্ছে। এক রাজার সময় যেটা হয়েছে তখন বোঝা যাচ্ছে, অন্য সময় বোঝা যাচ্ছে না। এটি যেমন ভালো, সত্যি সত্যি জাতীয় ঐক্য আছে, সত্যি সত্যি একটা জাতীয়তা আছে, ভালো তো ঠিকই, কিন্তু তার নেতিবাচক দিকও আছে। যেটা নেই সেটা নিবেদিতা জাগাতে চেয়েছেন। সত্য সত্য, কিন্তু সত্য সম্বন্ধে সচেতন হওয়া দরকার। মাধ্যাকর্ষণ সত্য, আমি বক্তৃতা করছি, এখনও মাধ্যাকর্ষণকে মেনেই বক্তৃতা করছি, সব কিছু নাহলে পড়ে টড়ে যেতে পারে, কিন্তু সচেতন নয়, এক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু নিবেদিতা যেটা চাচ্ছেন, এই যে ঐক্য রয়েছে, ইউনিটি ইন ডাইভার্সিটি, সহজ কথায় যেটা বলি, এবং এই জাতীয়তার মূল কথা হচ্ছে ওই উপনিষদের অদ্বৈত বেদান্ত ভিত্তিক দৈবী একত্ব, এটা তো আপনারা জানেন। সেই যে সেটা রয়েছে, কিন্তু ভারতবর্ষের মানুষ সেই জাতীয়তার কথাটা তারা জানে না। সেই জন্য নিবেদিতা যেটা আমাদেরকে উদ্বুদ্ধ করতে চাইলেন, নিবেদিতা বলছেন যেটা, যে যুগ পাল্টে গেছে। এতদিন ধরে রাজারাই শুধু জাতীয়তাবোধে উদ্বুদ্ধ ছিল, তারা সিংহাসন বাঁচানোর সিংহাসন রক্ষা করার জন্য রাজারাই শুধু দেশকে ভালোবাসত, রাজা এবং তার সৈন্য সামন্ত, তারা দেশের জন্য আত্মত্যাগ করত, কিন্তু প্রজাদেরকে কিছু স্পর্শ করত না। কিন্তু এখন যুগ পাল্টেছে, এখন সাধারণ মানুষ যদি দেশের প্রতি দায়িত্ববোধে, দেশের প্রতি ভালোবাসায়, কর্তব্যবোধে, এক কথায় জাতীয়তাবোধে উদ্বুদ্ধ না হয়, তবে দেশ টিকবে না, জাতীয়তা টিকবে না। নিজের কথায় বলি, টুডে Indian nationality cannot be recovered till common man recognizes in himself a love for India and a responsibility to her interests that formerly seemed to be the prerogative of emperors only. আগে যেমন দেখা যেত এই দায়িত্ব শুধুমাত্র রাজাদের উপরে রয়েছে, এখন ভারতবর্ষের প্রতিটি মানুষকে তার নিজের অন্তরে একটা দেশের প্রতি, ভারতবর্ষের প্রতি ভালোবাসা অনুভব করতে হবে, এবং ভারতবর্ষের স্বার্থে একটা দায়িত্ব, তার রক্ষার জন্য একটা দায়িত্ব অনুভব করতে হবে। তা যদি না হয় তাহলে কি হবে? এই ভারতের জাতীয়তাকে বাঁচানো যাবে না। টুডে ইট ইজ নট এ থ্রোন বাট এ ন্যাশনালিটি দ্যাট ইজ টু সেভ অ্যান্ড কিপ দি মাদারল্যান্ড। জাতীয়তাকে বাঁচানোর জন্যই জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হতে হবে, মাতৃভূমিকে বাঁচানোর জন্যই জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হতে হবে। অ্যান্ড দিস থিং শ্যাল বি, এটা না হলে ওটাকে হতেই হবে, ভগিনী নিবেদিতা বলছেন। এখন কি করে হবে? নিবেদিতা আরেকটা জিনিস বলছেন, এগুলো ধীরে ধীরে কীভাবে আসবে বলছেন, আসবে, একটু চেষ্টা করলেই আসবে। ভারতবর্ষে মানুষ পরিবারের মধ্যে খুব স্বার্থত্যাগ করতে পটু, এটা তাদের স্বভাব সিদ্ধ। বাড়ির মা কত স্বার্থত্যাগ করে, একটা
এখন একান্নবর্তী পরিবার নেই, একটা নববধূ কত স্বার্থ ত্যাগ করে, দাদা ভাইয়াদের জন্য কত স্বার্থ ত্যাগ করে। এই পরিবারের মধ্যে স্বার্থ ত্যাগ এটা ভারতবর্ষের মানুষদের একেবারে সহজাত, কিন্তু পরিবারের বাইরে এই নিঃস্বার্থতাকে তারা বিস্তৃত করতে পারে না। সেই জন্য নিবেদিতা বলছেন ন্যাশনাল এডুকেশনের দরকার, জাতীয় ধারায় শিক্ষার দরকার। এই জাতীয় ধারায় শিক্ষা নিয়ে স্বামীজির সঙ্গে তার খুব আলোচনা হয়েছিল। স্বামীজিও চিন্তা করতেন, তার রূপ স্বামীজি হয়তো বলেননি বা বলেছেন, কিন্তু স্বামীজি বলেছিলেন তার লক্ষণ হবে এই টু ন্যাশনালাইজ দি মডার্ন অ্যান্ড টু মডার্নাইজ দি ওল্ড। কি সুন্দর কথা দেখুন, টু ন্যাশনালাইজ দি মডার্ন, আধুনিক এবং অতীতের মধ্যে মেলবন্ধন হবে। মেলবন্ধনটা হবে এই, আমাদের জাতীয়তা, বিবেকানন্দ নিবেদিতার জাতীয়তা সে প্রগতি বিরোধী নয়, টু ন্যাশনালাইজ দি মডার্ন অ্যান্ড টু মডার্নাইজ দি ওল্ড। কিন্তু এখানে যেটা নিবেদিতা যেটা বলছেন ন্যাশনাল এডুকেশনের কী লক্ষণ বলছেন, অর্গানাইজড সেলফলেসনেস, নিঃস্বার্থতা একটা শক্তি পরিবারে রয়েছে। প্রতিটি পরিবারের নিঃস্বার্থতা পরিবারের বাইরে প্রযুক্ত হবে, এমন জাতীয় শিক্ষা প্রত্যেককে সচেতন করা হবে। তুমি পরিবারেই সীমাবদ্ধ নও, হ্যাঁ পরিবারের জন্য করবে, কিন্তু পরিবারের বাইরেও তোমার স্বার্থ শূন্যতার বিস্তৃত হবে। তার ফলে কি হবে, একটা অর্গানাইজড আনসেলফিশনেস তৈরি হবে। এ একটা প্রচণ্ড শক্তি, এই শক্তির দ্বারাই জাতীয়তাবোধ জাগ্রত হবে ছোটোবেলার থেকে। নিবেদিতা সেই জন্য বলছেন প্রকৃত শিক্ষার দ্বারা হবে তো আমরা কি আমাদের সন্তানদের মধ্যে বড় দুঃখ কাতরতা জাগাতে পারি না, নিবেদিতা বলছেন। আচ্ছা এগুলো বলে যাই পরপর, সময় কম আছে। জাতীয়তাবাদ, নিবেদিতা তো জাতীয়বাদ মানে অতীতের কথা বলছেন, কিন্তু অতীতের অন্ধ সমর্থক ছিলেন না, বরঞ্চ মাঝে মাঝে বকেছেন। নিবেদিতা বলছেন অতীতের এত গর্ব করছো ঠিক, কিন্তু লজ্জা করে না সেই গর্বটা কেন অতীত হয়ে গেল, কেন সেটাকে ধরে রাখতে পারলে না? শুধু অন্ধ গর্ব করবে না, সেই গৌরবটাকে ফিরিয়ে আনার চেষ্টা করো, আরও গৌরবময় করো ওর থেকেও। তো যদুনাথ সরকার বলছেন, তিনি তার সঙ্গে অনেক তো ছিলেন, স্যার যদুনাথ সরকার ঐতিহাসিক, বলছেন শি স্টুড অ্যাপার্ট ফ্রম আওয়ার হিন্দু রিভাইভালিস্ট ইন নেভার ফরগেটিং দি নিডস অফ দি মডার্ন এজ। শি ওয়াজ নট ডিফেন্ডার অফ এভরিথিং পাস্ট, যা কিছু অতীত তাকেই তিনি ইয়ে করতেন না। তিনি তারপর যদুনাথ সরকার বলছেন বোধগয়া গিয়েছিলেন তিনি, রবীন্দ্রনাথ ঠাকুর, এরা সব মিলে নিবেদিতা। তখন সেখানকার মহন্ত নিবেদিতাকে বলেছিলেন, ওদের কাছে বলেছিলেন যে তিনি একটা টাকা দেবেন যাতে দর্শন চর্চার একটা, সংস্কৃত চর্চা বা দর্শন চর্চার একটা ব্যবস্থা হয়। নিবেদিতা বলেছিলেন আমাদের দেশে এখন সংস্কৃত চর্চার অনেক ব্যবস্থা আছে, তার থেকে বরঞ্চ আপনি বিজ্ঞান চর্চার যদি একটা ব্যবস্থা করেন, এটা নিবেদিতা বলেছিলেন। পরিবর্তনেরও বিরোধী ছিলেন না তিনি, কিন্তু নির্বিচার পরিবর্তন নয়। চেঞ্জেস মাস্ট বি দেয়ার, নিবেদিতার কথা, দে আর ভেরিলি দি সায়েন্স অফ লাইফ, পরিবর্তন তো জীবনের লক্ষণ, বাট দে মাস্ট বি, চেঞ্জেস মাস্ট বি সেলফ ডিটারমিন্ড, সেলফ রড। কী পরিবর্তন হবে সেটা অন্য কেউ যেন ডিকটেট না করে, অন্য দেশের লোক। আমার কি পরিবর্তন আমার প্রয়োজন, আমার পরিবর্তন আমি কিভাবে করব, আমি সেটাকে ব্যাপারে সিদ্ধান্ত করব। আর নিবেদিতা জাতীয়তাবাদ কীরকম সেগুলি বোঝানো হয়, শুধু হিন্দু জাতীয়তাবাদ নয়, হিন্দুদের জন্য শুধু নয়, মানে মুসলমানদেরও তাতে ভূমিকা আছে। কি বলছেন নিবেদিতা, দি হিন্দু নিডস দি মোহামেডান, দি মোহামেডান নিডস দি হিন্দু। ইফ দেয়ার ইজ টু বি অ্যান ইন্ডিয়ান নেশন, the Hindu needs the Mohammedan needs the Hindu if there is to be an Indian nation. The Hindu alone, without the aid of the Mohammedan, could never make a nation. হিন্দু এবং মুসলমান উভয়ের মানে ভূমিকা থাকবে ভারতবর্ষকে প্রকৃত ভারতীয় জাতি করার জন্য। এবং নিবেদিতার এই জাতীয়তা আন্তর্জাতিকতার বিরোধী নয়, ফ্রম ন্যাশনাল টু ইন্টারন্যাশনাল। এই প্রবন্ধে তিনি বলছেন যে জাতীয় ধারায় যিনি সম্পৃক্ত হতে পারেন তিনি সত্যি সত্যি বিশ্ব মানব হতে পারেন, আন্তর্জাতিক হতে পারেন। নিবেদিতা দেখিয়েছেন, ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছি, সময় কম, যে মহাভারতের যুধিষ্ঠির চরিত্রকে ঠিক ঠিক বুঝতে পারবে সেই অন্য দেশের আরেকটি চরিত্রকে বুঝতে পারবে। যে কাজেই আমাদের সবসময় যেতে হবে জাতীয়তা থেকে আন্তর্জাতিকতার দিক থেকে, বাট দি রিভার্স ইজ নট দি ওয়ে। আন্তর্জাতিক হয়ে জন্মালাম তারপরে জাতীয় হলো, এটা সম্ভব হয় না। আন্তর্জাতিকতার দোহাই দিয়ে কেউ যদি নিজের দেশ এবং সংস্কৃতিকে উপেক্ষা করে, নিবেদিতা বলছেন, তাহলে তার
চরিত্র খারাপ হয়ে যায়। এত দূর বলার পরে নিবেদিতা সেই জন্য তার ন্যাশনালিজমকে বলছেন কসমো ন্যাশনালিজম। আর ওই যে ভারতের ভেতরই একটা জাতীয়তা আছে, অন্তরাগত ঐক্য আছে, নিবেদিতা সেটাকে বলেছেন অর্গানিক ন্যাশনালিজম। সেই জন্য নিবেদিতার জাতীয়তা হচ্ছে আন্তর্জাতিকতার অভিমুখী। এবার নিবেদিতা এই জাতীয়তাকে কত গুরুত্ব দিচ্ছেন সেটা একটু বলি, যেটা স্বাগত ভাষণে শিবপ্রধানন্দজি বলেই দিয়েছেন, কিন্তু ওটা না বললে জাতীয়তার উপরে কোনো কথা বলা হয় না, সেজন্য পুনরাবৃত্তি করতেই হচ্ছে আমাকে। দি হোল টাস্ক নাও ইজ টু গিভ দি ওয়ার্ড ন্যাশনালিটি টু ইন্ডিয়া ইন অল ইটস ব্রেথ অ্যান্ড মিনিং। এখন একমাত্র কাজ হচ্ছে, নিবেদিতা এটা মিস ম্যাকলাউডকে লিখছেন, ওয়েভ অফ ইন্ডিয়ান লাইফটা তখন শেষ হয়ে এসছে, মাত্র 3 মাস বাকি আছে। এখন কি কাজ? যে জাতীয়তা শব্দটিকে সমস্ত বিস্তৃতি এবং অর্থবোধ সহ দেশের মানুষের কাছে উপস্থাপিত করা। নিবেদিতা করে গেছেন। দি রেস্ট উইল ডু ইটসেলফ, আর কিচ্ছু দরকার নেই। এই যে নিবেদিতা শিল্প আন্দোলনের সহায়তা করেছেন, জগদীশচন্দ্র বসুকে সহায়তা করেছেন, আমরা বলি বিপ্লব আন্দোলনের সহায়তা, এগুলো সব খণ্ড ছিন্ন বিক্ষিপ্ত। আসল কাজ হচ্ছে এই জাতীয়তাকে তিনি ছড়িয়েছেন, জাতীয়তার আন্দোলনকে, জাতীয়তার বোধে সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছেন। দি রেস্ট উইল ডু ইটস, আপনি সব হয়ে যাবে। প্রত্যেকটা মানুষ যদি দেশের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হয়, তাহলে নিজের নিজের ক্ষেত্রে থেকে যা সমস্যা সমাধান করবে। ইন্ডিয়া মাস্ট বি অবজার্ভড বাই দিস গ্রেট কনসেপশন। এটা একটা নতুন দৃষ্টি, এই দৃষ্টি নিয়ে ভারতবর্ষের সব কিছুর দিকে তাকাতে হবে। আর এটা কি বলছেন, এটা তো বলেইছি, তাও বলছি, হিন্দু অ্যান্ড মোহামেডান মাস্ট বিকাম ওয়ান ইন ইট উইথ এ প্যাশনেট অ্যাডমিরেশন অফ ইচ আদার। এই জাতীয়তা হিন্দু এবং মুসলিম উভয়কেই নিজের ইয়ের মধ্যে নিয়ে চলে আসবে, এবং দেখা যাবে এই জাতীয়তার বোধে উদ্বুদ্ধ হয়ে হিন্দু এবং মুসলমান পরস্পরকে প্রতি গভীর অনুরাগে আবদ্ধ হবে। ইট মিনস, এই জাতীয়তা কি বোঝাচ্ছে? নিউ ভিউস, নতুন দৃষ্টি, অফ হিস্ট্রি, অফ কাস্টম, সব কিছু নতুন দৃষ্টিতে দেখতে হবে। অ্যান্ড ইট মিনস দি অ্যাসিমিলেশন অফ দি হোল রামকৃষ্ণ বিবেকানন্দ আইডিয়া ইন রিলিজন, দি সিনথেসিস অফ অল রিলিজিয়াস আইডিয়াস। ধর্মের ক্ষেত্রে যখন এই জাতীয়তাকে প্রয়োগ করব, তখন এই ঠাকুর স্বামীজির সর্বধর্ম সমন্বয়। শিল্পের ক্ষেত্রে একরকম, অন্য ক্ষেত্রে আরেক রকম। এটি কোনো বিচ্ছিন্ন জাতীয়তা, এটি সামগ্রিক জাতীয়, এটি একেবারেই মানে রাজনৈতিক জাতীয়তা নয়। ইট মিনস a final understanding of the fact that the political process and the economic disaster are only side issues. আমরা তো নিবেদিতার সম্বন্ধে বলি, রাজনৈতিক আন্দোলনে যোগ দিয়েছিলেন। নিবেদিতা কিন্তু 1903 সালে বলছেন ওগুলো হচ্ছে সাইড ইস্যুস, রাজনৈতিক ক্রিয়াকলাপ এমনকি অর্থনৈতিক যে দুর্দশা সেগুলো হচ্ছে পার্শ্ব ইস্যু, মানে পার্শ্ব প্রসঙ্গ। দ্যাট দি ওয়ান এসেনশিয়াল ফ্যাক্ট is realization of our own nationality by the nation. ভারতবর্ষ ভারতীয় জাতীয়তাকে ঠিক ঠিক বুঝে নেবে, এটাই হচ্ছে একমাত্র কর্তব্য। এই জাতীয়তাকে নিবেদিতা সবার কাছে নিয়ে যেতে চেয়েছিলেন, এই জাতীয়তাটাকে। এবং নিয়ে যাওয়ার জন্য তিনি কি বলছেন, যে দুটি জায়গা নিয়ে, জাতীয়তাটা একটা অত্যন্ত শক্তিশালী পজিটিভ শক্তি, তো তা নিবেদিতা বলছেন কাদের কাছে যায়নি? প্রধানত নারী এবং কৃষকদের কাছে জাতীয়তা যায়নি। সেই নারী এবং কৃষকদের কাছে নিয়ে যেতে হবে, বিশেষ করে নারীদের কাছে নিয়ে যেতে হবে। যেদিন ভারতবর্ষের নারীরা জাতীয়তার আরতি করতে শুরু করবে, সেদিন ভারতবর্ষের অন্ধকার দেবমন্দির আলোকিত হয়ে উঠবে। এবং তিনি বলছেন এই জাতীয়তার ভাবটা শুরু হবে কি? গৃহ থেকে শুরু হবে। গৃহ থেকে শুরু হয়ে তারপরে সিভিক আইডিয়াল, নাগরিক কর্তব্যবোধে যাবে, তারপরে জগতে মানে দেশের প্রতি বিস্তৃত হবে। গৃহে যদি বড়রা বোঝাতে পারে যে পরিবারের স্বার্থের থেকে সমাজের স্বার্থ বেশি, তবে ছেলেমেয়েরা সেটা বুঝবে। তারপর নাগরিক কর্তব্যটা তিনি খুব বলছেন। তিনি বলছেন যে মানুষটি, তখনকার উদাহরণ বলছেন গ্রেজিং রাইট, মানে গ্রামের মধ্যে গরু ছাগলের ঘাস খাওয়ার অধিকার আছে কি না সেটা নিয়ে যে মানুষটি আঙুল তোলে না, সে দেশের জন্য যুদ্ধ করবে ভাবা যায় না। আমরা আজকালকার উদাহরণ দিয়ে বলতে পারি, রাস্তায় কলের জল পড়ে যাচ্ছে, আমি চলে গেলাম,
এই মানুষটি, বা ধরুন এখানেও আপনাদের অনেক স্বার্থ শূন্যতার পরীক্ষা হতে পারে, আগে গিয়ে বসবো কি বসবো না ইত্যাদি ইত্যাদি, কিন্তু মনে রাখবেন নিবেদিতা যে কন্ডিশন করছেন, আমারও হতে পারে যে তাড়াতাড়ি নেমে গিয়ে ওখানে যাবো কিনা, সুবর্ণজি খাওয়ার ব্যবস্থা করেছেন। তা যাই হোক এটা পরীক্ষা নিবেদিতার মনে, যে ব্যক্তিগত স্বার্থ সমষ্টিগত স্বার্থের তুলনায়